একটা কম বয়সী মেয়ে যখন তার স্টুডেন্টের সাথে প্রেমে জড়িয়ে পড়ে আর এরপর সে প্রেগনেন্টও হয়ে যায়, কিন্তু এত কম বয়সে প্রেগনেন্ট হয়ে যাওয়ায় তারা এখন কি করবে? আবার ছেলের পরিবার শর্ত দিয়েছে বিয়ে করতে হলে অবশ্যই মেয়ের বাবাকে সাথে থাকতে হবে। তাই মেয়েটা এই অবস্থায় বেরিয়ে পড়ে তার আসল বাবার খোঁজে। গল্পটা শুনলে আমার বিশ্বাস আপনিও জীবনটাকে একটু অন্যভাবে চিন্তা করবেন। তো চলুন দেরি না করে ফ্যামিলি বন্ডিং নিয়ে এই কোরিয়ান মাস্টারপিসের গল্পটা জানা যাক। তৈল নামের এই মেয়েটা একটা স্টুডেন্টকে পড়াচ্ছিল। এই স্টুডেন্টের নাম হোজেন। তৈল হোজেনকে একটা কবিতা পড়াচ্ছিল। কবিতাটা ছিল একটা রাজার সম্পর্কে। হঠাৎ করে তৈল হোজেনের খুব কাছাকাছি চলে আসে আর তাকে বলে, তুমি হচ্ছ এই রাজার মতো। এটা বলেই সে হোজেনকে কিস করে বসে। প্রথমে হোজেন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও আবার নিজেকে সামলে নেয়। এরপর তারা দুজন বিছানায় উঠে পাশাপাশি শুয়ে পড়ে। আসলে তারা দুজনেই ঘনিষ্ঠ হতে চাচ্ছিল, কিন্তু হোজেন তৈলকে থামিয়ে দিয়ে বলে, আমি আজকে প্রোটেকশন আনিনি, তাই আমরা এর বেশি কিছুই করব না। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই তারা দুজন আর নিজেদের কন্ট্রোল করতে পারে না, আর যেটা হওয়ার সেটাই হয়। এই ঘটনার ঠিক 5 মাস পর তৈল হোজেনকে নিয়ে তার বাবা মার সামনে বসে আছে। তৈলের বাবা মা তাদের দুজনকে ঘুরে ঘুরে দেখছিল। তৈল তার বাবা মাকে জানিয়েছে যে সে প্রেগনেন্ট, কিন্তু এই খবর শুনে তারা কেউই খুশি হয়নি, কারণ প্রথমত তাদের দুজনের বয়স কম, তারপর হোজেন আবার তৈলের থেকে 1 বছরের ছোট। তাই তৈলের মা তাকে বলে, ঠিক আছে, তুমি কালকে আমার সাথে হাসপাতালে যাবে আর অ্যাবর্শন করাবে। কিন্তু এটা শুনে তৈল রাজি হয় না। সে বলে, আমি বাচ্চা নষ্ট করতে রাজি না। এরপর সে তার জ্যাকেট খুলে সবাইকে দেখায় আর বলে, আমি 5 মাস ধরে প্রেগনেন্ট। এটা শুনে আর কারোরই কিছু বলার থাকে না, কারণ এখন অ্যাবর্শন করানোর কোনো উপায় নেই। তৈলের মা তাকে জিজ্ঞেস করে, তুমি এই বয়সে সিদ্ধান্ত কেন নিলে? এখন তোমার ভবিষ্যৎ কি হবে? তখন তৈল তার ল্যাপটপটা বের করে একটা প্রেজেন্টেশন অন করে, যেখানে লেখা ছিল কিভাবে পড়াশোনা করে বাচ্চা মানুষ করা সম্ভব। সে আরো বলে, আমার কাছে সামনের 15 বছরের প্ল্যান আছে। কিন্তু এত কিছুর পরেও তৈলের মা বিষয়টা মেনে নিতে পারছিল না। সে তার মেয়েকে বলে, তুমি কি জানো না হোজেন আন্ডার এজ? এটা শুনে হোজেন বলে ওঠে, না না, আমি মাত্র একবার ফেল করেছি। তখন তৈলের মা বলে, আর সেই একবার তুমি কেন ফেল করেছিলে? হোজেন জানায় সে তার বাবার ব্যবসার জন্য মিশরে গিয়েছিল, এজন্য সে 1 ক্লাস পিছিয়ে আছে। কিন্তু এরপর তৈলের বাবা মা তাকে অ্যাবর্শনের জন্য আবারও চাপ দিতে থাকে। তখন তৈল রাগ করে তার ব্যাগ নিয়ে হোজেনের সাথে তার বাড়ি চলে আসে। হোজেনের বাড়ি আসার পর হোজেনের বাবা মাকে দেখা যায় তারা এই বিষয়ে খুব বেশি চিন্তিত না। হোজেনের বাবা তাকে বলে, তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলে না কেন? এটা শুনে হোজেনের মা বলে ওঠে, তুমি নিজে কি ওর বয়সে থাকলে কন্ট্রোল করতে পারতে? আর এরপর তারা দুজনেই হেসে দেয়। যাই হোক, এরপর তারা তৈলকে বলে তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, তৈলের সাথে তারা হোজেনকে বিয়ে দেবে, কিন্তু তার জন্য অবশ্যই তৈলের বাবাকে আসতে হবে আর তার মেয়েকে তাদের হাতে তুলে দিতে হবে। এটা শুনে তৈলের একটু মন খারাপ হয়ে যায় আর সে হোজেনদের ফ্যামিলি ফটোর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে। তারপর সে হোজেনকে বলে, আমার একটু বাইরে যেতে হবে। এটা বলে সে নিজের বাড়ি ফিরে আসে। বাড়ি এসে তৈল একটা পুরাতন ফাইল খুঁজে বের করে, যেখানে তার ছোটবেলার টিচারদের সব লিস্ট ছিল। তারপর সে একটা ব্যাগে তার জামা কাপড় নিয়ে ঘর থেকে বের হতে যাবে, সেই সময় তার মা চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো? তুমি কি আমাদেরকে ছেড়ে চলে যেতে চাও? তখন তৈল বলে, না, আমি আমার আসল বাবাকে খুঁজতে যাচ্ছি। আসলে তৈলের বায়োলজিক্যাল ফাদার এখন তাদের সাথে থাকে না। তার যখন মাত্র 5 বছর বয়স ছিল তখনই তার বাবা আর মায়ের ডিভোর্স হয়ে যায়। তৈলের আসল বাবা একজন স্কুল শিক্ষক, আর তাই এখন সে ওই স্কুলে যাবে তাকে খোঁজার জন্য। এরপর দেখা যায় তৈল আর হোজেন ব্যাডমিন্টন কোর্টে একসাথে খেলছিল। তখন হোজেন তাকে জিজ্ঞেস করে, তোমার কি এখনই তোমার আসল বাবাকে খুঁজতে যাওয়ার খুব প্রয়োজন? তুমি তো তার আসল নামও জানো না। তখন তৈল বলে, আমি আমার বাবার ডাক নাম জানি, তার নাম ছিল চই, আর সে হোম ইকোনমিক্সের টিচার। তাই আমি এখন সেই শহরে যাব যেখানে ছোটবেলায় থাকতাম। এরপর তৈল বাসে করে রওনা দেয় তার বাবাকে খোঁজার জন্য। সে তার নানির বাড়িতে এসে ওঠে আর তার নানি তাকে দেখে বলে, তোমার মা দ্বিতীয়বার বিয়ে করেছিল আর এখন আবার তুমি এত কম বয়সে প্রেগনেন্ট হয়ে গেছো, তোমাদের ফ্যামিলিতে হচ্ছেটা কি? তৈল তার কথার তেমন কোনো উত্তর না দিয়ে চুপচাপ খেয়ে নিজের রুমে চলে যায় আর সেখানে সে একটা ফটো অ্যালবাম খুঁজে পায়, যেটাতে তার ছোটবেলার অনেকগুলো ছবি ছিল। সেগুলো দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে যখন সে একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে, যেখানে সে ছোটবেলায় তার বাবার সাথে আসতো, হোজেন তাকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবার কোনো খোঁজ পেয়েছো? কিন্তু তৈল জানায় এখনো সে কোনো খোঁজ পায়নি। তৈল যখন রেস্টুরেন্টে বসে হোজেনের সাথে কথা বলছিল তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল। তৈল বাচ্চাটাকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু দরকার? কিন্তু মেয়েটা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তৈল আশেপাশের স্কুলগুলোতে যায় আর সেখানকার টিচারদের লিস্ট থেকে নাম দেখে চই নামের কেউ থাকলে তাদের সাথে দেখা করে কথা বলতে থাকে। আসলে বড় হয়ে যাওয়ার পর তার নিজেরও এখন বাবার চেহারা ঠিক সেভাবে মনে নেই। একটি স্কুল থেকে বের হয়ে যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার পাশে সেই স্কুলের 3টা মেয়ে হেঁটে যাচ্ছিল আর তাদের মধ্যে
একটা মেয়ে তার বাবাকে বুড়ো মানুষ বলে সম্বোধন করছিল। এটা দেখে তৈলের তার স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়। সেও স্কুলের থাকাকালীন অনেক অবাধ্য একটা মেয়ে ছিল। একদিন সে স্কুল থেকে ফেরার সময় তার মা দেখতে পায় তার কাছে একটা সিডি প্লেয়ার আছে। তৈলের মা তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেয়েছো? তুমি কি তোমার বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছো? তখন তৈল বলে, আমি কারো টাকা চুরি করিনি, বরং তোমার স্বামী তার টাকা হারিয়ে ফেলেছিল। এটা শুনে তৈলের মা তার উপর অনেক রাগারাগি করে, কিন্তু তখন তার স্টেপ ফাদার এসে তাকে শান্ত করে। অন্যদিকে তখন তৈলের মা আর তার স্টেপ ফাদার কিছু বাজার করে বাড়ি ফিরছিল। আর স্টেপ ফাদার তখন তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা তৈল কি এখান থেকে চলে গেছে এই কারণে যে সে আমাকে পছন্দ করে না? কিন্তু তৈলের মা তার কোনো কথার উত্তর দেয় না। তখন সে পকেট থেকে ফোন বের করে তৈলকে কল করার জন্য, কিন্তু তার মা বলে, তোমার তৈলকে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে নিজের ইচ্ছায় গেছে, যদি ফিরে আসতে চায় তাহলে নিজে আসতে পারবে। আসলে তৈলের এমন আচরণে তার মা তার উপর রেগেছিল। তখন তৈলকে দেখা যায় সে শহরে ঘুরে ঘুরে তার বাবাকে খোঁজার চেষ্টা করছিল। এমন সময় একটা খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে সে দোকানদারের খাবারের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন দোকানদার তাকে কিছুক্ষণ ভালোভাবে দেখার পর জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নাম কি তৈল? তৈল তখন ভালোভাবে খেয়াল করে দেখে আসলে এই মেয়েটা তার ছোটবেলার স্কুল বেস্ট ফ্রেন্ড, যার নাম বুকনাম। তারপর তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে খেতে খেতে গল্প করতে শুরু করে। বুকনাম তৈলকে জিজ্ঞেস করে, তুমি এই শহর ছেড়ে কেন চলে গিয়েছিলে? তৈল বলে, আমার মা আরেকটা বিয়ে করেছিল, তাই আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে। তারপর সে আরো জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়ে গেছে? তৈল বলে না। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? তখন তৈল তাকে সবকিছু খুলে বলে। বুকনাম তখন জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় তোমাদের দুজনের এন্ডিংটা হ্যাপি হবে? তৈল বলে, আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছি, তার মানে এই না যে আমরা বিয়ের পর সুখী হতে পারবো না। এখন পর্যন্ত আমি যতগুলো ছেলের সাথে পরিচিত হয়েছি তারা কেউই আমাকে তেমন ভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু একমাত্র হোজেন আমাকে সম্মান করে। তখন দেখা যায় হোজেন তার বাড়িতে বাবা মার সাথে খাবার খাচ্ছিল, আর তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি তৈলের সাথে দেখা করেছিলে? হোজেন বলে না। এটা শুনে তার বাবা মা তার উপর রাগ করে আর বলে, তোর মধ্যে কি কোনো রেসপন্সিবিলিটি নেই? যে মেয়েটা তোর বাচ্চার মা হতে যাচ্ছে তার খোঁজ খবর রাখা তোমার দায়িত্ব, আর তাছাড়া তুমি কিভাবে তাকে ইমপ্রেস করবে? তোমার কাছে না আছে কোনো ভালো চাকরি? পরের দিন তৈল আবার সেই রেস্টুরেন্টে আসে যেখানে প্রথম দিন এসেছিল, আর সেখানে সেই ছোট্ট মেয়েটাও আসে। আজকে সে সাহস করে তৈলের কাছে তার হোমওয়ার্কের খাতাটা নিয়ে আসে আর কিছু প্রশ্ন করে। এরপর আবার সেখান থেকে চলে যায়। তৈল আগের দিনের মতো আবারও তার বাবাকে খোঁজার জন্য অন্য স্কুলগুলোতে খোঁজ নিতে থাকে। আর তখন তার স্টেপ ফাদার তাকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছো? যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমরা সামনাসামনি কথা বলে বিষয়টা ঠিক করতে পারি। কিন্তু তৈল তার কথা না শুনেই ফোন কেটে দেয়। রাতে বাড়ি ফেরার পর হোজেন তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কি বিয়ের কথা বললে তোমার বাবা মা রাজি হবে? তৈল তাকে জিজ্ঞেস করে, কেন? হোজেন বলে, আসলে গতদিন মনে হয়েছে তোমার স্টেপ ফাদার বেশ কড়া মেজাজের, আর আমার কোনো ডিগ্রি নেই, সেজন্য কি তারা আমাকে পছন্দ করছে না? তৈল তখন হাসতে হাসতে তাকে বলে, তুমি এসব কথা চিন্তা না করে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। পরের দিন তৈল আবারও সেই রেস্টুরেন্টে আসলে সেই বাচ্চা মেয়েটার সাথে তার দেখা হয়। আজকেও সে তার কিছু প্রশ্ন নিয়ে তৈলের কাছে আসে, কিন্তু তৈল তাকে বলে, তোমার মায়ের কাছ থেকে কেন জিজ্ঞেস করছো না? তখন বাচ্চা মেয়েটা তাকে জানায়, আমার মা নেই। এটা বলে সে আবার চলে যায়। তৈল আজকে যে স্কুলটাতে এসেছে সেখানে চৈ নামের একজন টিচারকে খুঁজে পায়। সে স্কুলের মেয়েদের মধ্যে বেশ ফেমাস ছিল, আর তার উপর সেও ইকোনমিক্সের একজন টিচার। তাই স্কুলের পর সুযোগ বুঝে তৈল তার সাথে কথা বলতে আসে। আর কথায় কথায় তৈল টিচারকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। টিচার জানায় সে অনেকদিন ধরেই একা থাকে। তৈল বলে, আপনার কোনো সন্তান নেই? তখন টিচার বলে, আমার একটা মাত্র মেয়ে ছিল, কিন্তু অনেকদিন হয়ে গেছে তার সাথে আমার আর কথা হয় না। এটা বলে সে উদাস হয়ে যায়। তৈল তখন জিজ্ঞেস করে, আপনার মেয়ের কথা কি আপনার মনে পড়ে না? টিচার বলে, হ্যাঁ, আমি তাকে অনেক মিস করি। তখন তৈল আবার বলে, আপনার উচিত ছিল আপনার মেয়েকে খুঁজে বের করা, আর আসলে আমি আপনার মেয়ে। কিন্তু এটা শুনে টিচার অদ্ভুতভাবে তার দিকে তাকায় আর তাকে বলে, আমি জানি না তোমার জীবনের কাহিনী কি, কিন্তু আমার মেয়ে 10 বছর আগে মারা গেছে। এটা শুনে তৈল ভীষণ লজ্জা পায় আর তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে আসে। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে সে হোজেনকে ফোন করে, কিন্তু হোজেন তার কল ধরছিল না। বাড়ি ফিরে রাত্রে তৈল তার নানিকে জিজ্ঞেস করে, তোমার নানার ছবি কোথায়? তখন তার নানি বলে, তোমার নানার কোনো ছবি নেই। তৈল জিজ্ঞেস করে, ঠিক আছে, এটা তো বুঝলাম, কিন্তু আমার মায়ের কোনো ছবি নেই কেন? তার নানি তখন বলে, তোমরা দুইজন যখন একসাথে ঘুরতে যেতে তখন তোমার মাই তোমার ছবি তুলতো, কিন্তু তার ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না, তাই তার কোনো ছবিও আমার কাছে নেই। পরের দিন তৈল আবারও সেই রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য, আর তখন সেই বাচ্চা মেয়েটাও সেখানে আসে। তৈল তখন তাকে বলে, কালকে থেকে এখানে আসলে আমাকে আর পাবে না,
আর আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি, তাই তোমার হোমওয়ার্কের জন্য অন্য কাউকে খুঁজে নিও। এরপর তৈল মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটা বলে, আমার নাম চৈ ইয়ন। তৈল মেয়েটার নাম শুনে একটু অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তোমার নামের অর্থ কি? তখন মেয়েটা যা বলে সেটা শুনে তৈল আরো অবাক হয়, কারণ তার নামের অর্থ আর এই মেয়েটার নামের অর্থ একই ছিল। আর তার উপর মেয়ের নামের সাথে চৈও ছিল। তাই সে মেয়েটার সাথে তার বাড়িতে আসে। এখানে আসার পর সে মেয়েটার বাবাকে দেখে তার পুরো নাম জানতে পারে। তৈল বুঝতে পারে এটাই তার আসল বাবা, কিন্তু সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে তৈল চলে আসতে থাকে। আর তখন পেছন থেকে তার বাবাও দৌড়ে আসে, আর তার বাবা তাকে এক দেখায় চিনতে পেরেছিল। কিছুদূর আসার পর তৈল পেছনে ফিরে বলে, আপনি আমার পেছনে কেন আসছেন? আপনি কি আমাকে চেনেন? আপনি কি জানেন এখন আমার বয়স কত? আপনি তো এটাও জানেন না যে আমি এখানে কেন এসেছি। কিন্তু তৈলের বাবা কোনো উত্তরই দিতে পারছিল না। পরের দিন তৈল সেখান থেকে ফিরে আবার তার নিজের শহরে চলে আসে। তৈল যখন তার বাড়িতে আসে, সে বারবার হোজেনকে ফোন করতে থাকে, কিন্তু হোজেন কল ধরছিল না। তাই চিন্তিত হয়ে তৈল পরের দিন হোজেনের বাড়িতে চলে আসে। আর এখানে হোজেনের বাবা মা তাকে বলে, হোজেনকে ফোনে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না, হয়তো সে তার ফোন হারিয়ে ফেলেছে। এটা শুনে তৈল কিছুটা চিন্তায় পড়ে যায়। আর এটা দেখে হোজেনের মা তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, হোজেন নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে। আর সে এমন ছেলে না যে তোমাকে একা ফেলে পালিয়ে যাবে। তৈল এরপর নিজের বাড়িতে ফিরে আসে। আর এবার তার মাকে এসে তাকে জিজ্ঞেস করে, হোজেন কোথায়? তৈল বলে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তখন তার মা জিজ্ঞেস করে, হোজেন কি তোমার দায়িত্ব নেওয়ার ভয়ে পালিয়ে গেছে? তৈল রেগে গিয়ে তার মাকে বলে, হোজেন মোটেই এমন ছেলে না, নিশ্চয়ই সে কোনো সমস্যায় পড়েছে। তখন তৈলের মা তাকে বলে, আমাদের উচিত পুলিশকে খবর দেওয়া, তারা নিশ্চয়ই হোজেনকে খুঁজে বের করতে পারবে। কিন্তু তৈল এতে রাজি হয় না। সে বলে, আমি চাই না হোজেনকে পুলিশ খুঁজুক, আমি একাই তাকে খুঁজে বের করতে পারবো। এটা বলে সে আবারও বাসা থেকে বের হতে যায়। কিন্তু দরজা খুলেই তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ বাইরে তৈলের বায়োলজিক্যাল ফাদার দাঁড়িয়েছিল। এরপর তাকে ভিতরে এনে তৈল আর তার মা দুইজন সামনাসামনি বসে কথা বলার জন্য। তখন তৈল জিজ্ঞেস করে, আপনি আমার ঠিকানা পেলেন কোথায়? তার বাবা বলে, তুমি যখন চলে এসেছিলে তোমার ব্যাগ থেকে একটা নোটবুক পড়ে গিয়েছিল, আর সেখানেই তোমার অ্যাড্রেস লেখা ছিল। এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়, আর তৈলের বর্তমান অবস্থা কি আর কিভাবে হলো এই সবকিছু তার বাবা জানতে পারে। এরপর তারা চারজন মিলে হোজেনকে খুঁজতে বের হয়। এক দলে তৈল আর তার বাবা, আর অন্য দলে তৈলের মা আর তার স্টেপ ফাদার। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাদের ক্ষুধা লাগে, আর একটা রেস্টুরেন্টে তারা খেতে বসে। সেখানে খেতে খেতে তৈলের আসল বাবা বলে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার মা অনেক বেশি নুডলস পছন্দ করত। এটা শুনে তৈলের স্টেপ ফাদার তাকে একটা শশার টুকরো তুলে দেয়। আর তখন তার আসল বাবা বলে ওঠে, তুমি ছোটবেলায় শশা একদমই পছন্দ করতে না। এটা শুনে তার স্টেপ ফাদার বলে ওঠে, এখন তৈল শশা পছন্দ করে, সেই সাথে শশার জেলিও তার অনেক পছন্দ। এটা বলে তারা দুজন প্রায় ঝগড়া করতে শুরু করে, কিন্তু তৈলের মা সাথে সাথেই তাদের দুজনকে শান্ত করে। এরপর তারা চারজন মিলে ব্যাডমিন্টনের কোর্টে আসে, যেখানে হোজেন প্রায়ই খেলতে যেত। সেখানে তারা হোজেনের কিছু বন্ধুদের সাথে দেখা করে আর জানতে চায় হোজেন কোথায়। কিন্তু তার বন্ধুরা জানায় যে কয়েকদিন হলো হোজেন এখানে খেলতে আসেনি। তার বন্ধুরা বলে, তুমি নিশ্চয়ই হোজেনের গার্লফ্রেন্ড, যাকে বিয়ে করার জন্য হোজেন পাগল হয়ে গেছে। তোমার ভয়ের কিছু নেই, হোজেন খুবই ভালো ছেলে, সে তোমাকে ছেড়ে কখনো পালাবে না। কিন্তু তখনই সেখানে আরো কিছু ছেলে ছিল যারা তৈলকে ইঙ্গিত করে বাজে কিছু কথা বলে। আর এটা শুনে তৈলের আসল বাবা ছেলেগুলোকে মারতে যায়, কিন্তু সাথে সাথেই তৈলের মা আর স্টেপ ফাদার তাকে থামিয়ে দেয়। তৈলের মা তাকে বলে, এত বছর পরে এসে তোমার এখন তৈলের বাবা হওয়ার কোনো দরকার নেই, যখন প্রয়োজন ছিল তখন তুমি তোমার দায়িত্ব পালন করনি। তৈলের তখন মনে পড়ে যখন শেষবার তার সাথে হোজেনের কথা হয়েছিল, সে তাকে টেম্পলের ব্যাপারে কিছু একটা বলেছিল। তাই এবার তারা ঠিক করে যে হোজেনকে খুঁজতে তারা টেম্পলে যাবে। কিন্তু টেম্পল অনেক উপরে হয়, কিছু দূর উঠে তৈল হাঁপিয়ে যায়। তাই তার মা তার সাথে থেকে যায়, আর দুই বাবা উপরে যায় হোজেনকে খুঁজতে। সেখানে এসে তারা দুজন অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু হোজেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তৈলের আসল বাবা তখন হোজেনের ছবি দিয়ে কিছু পোস্টার ছাপিয়ে আনে, আর সেগুলো চারপাশে লাগাতে থাকে। তখন তৈলের স্টেপ ফাদার বলে, তুমি এত বছর পরে এসে এগুলো কেন করছো? আমি কতদিন ধরে চেষ্টা করছি তৈলের মনে নিজের জায়গা করে নিতে, কিন্তু তুমি এই সময় এসেও আমার এত বছরের চেষ্টা মাটি করে দিচ্ছ। তখন তৈলের আসল বাবা বলে, তোমার ভয়ের কিছু নেই, তৈল আমাকে পছন্দ করে না। সে যখন আমাকে প্রথমবার দেখেছিল তখনও আমার সাথে রাগারাগি করেছে, কিন্তু আমি জানি না কেন সে আমাকে খুঁজে বের করতে চাচ্ছিল। হয়তো এত বছরে তার মনের ভিতরে জমে থাকা ক্ষোভ সে আমার মুখের উপর বলতে চাচ্ছিল। আর আমি এখানে মোটেও আমার বাবা হওয়ার অধিকার নিয়ে আসিনি, কিন্তু অনেক বছর আগে যে দায়িত্ব থেকে আমি পালিয়ে গিয়েছিলাম, যখন আমার তার পাশে থাকার কথা ছিল আর সেটা আমি করিনি, এই অপরাধ বোধ আমাকে আজও তাড়া করে বেড়ায়। তাই যখন শুনলাম সে তার ভালোবাসার মানুষকে খুঁজে পাচ্ছে না, তাই আমি শুধু সাহায্য করতে যাচ্ছি, এছাড়া আর কিছুই না। আসলে তৈলের স্টেপ ফাদার অনেক ভালো মনের মানুষ, আর সে তৈলকে মন থেকেই ভালোবাসে।
সেজন্য সে তৈলের আসল বাবার কথাগুলো ফিল করতে পারে। যাই হোক, তারপর তারা দুজন তৈলের কাছে ফিরে আসে আর সবাই মিলে সেখান থেকে বাইরে চলে আসে। তারা যখন শহরের মাঝামাঝি পৌঁছায় তখন দেখতে পায় চারিদিকে হোজেনের পোস্টার লাগানো আছে, যেগুলো তৈলের বাবা লাগিয়েছে হোজেনকে খুঁজে বের করতে। এরপর তারা শহরের মাঝখানে একটা লাইব্রেরি দেখতে পায় আর সেখানে খোঁজার জন্য গেলে দেখা যায় লাইব্রেরির একটা টেবিলে হোজেন ঘুমিয়ে আছে। আর তারা হোজেনকে ডেকে বাইরে তৈলের কাছে নিয়ে আসে। তৈল অনেক বেশি রেগেছিল আর সে হাতে একটা র্যাকেট নিয়ে হোজেনের সামনে বসে আছে। হোজেন তখন বারবার তৈলের কাছে মাপ চাইতে থাকে আর তাকে বলে, আমি প্রমাণ করতে চাচ্ছিলাম যে আমিও তোমার যোগ্য, তাই ফোন বন্ধ করে আমি মন দিয়ে পড়াশোনা করছিলাম যাতে একবারে পাশ করে যেতে পারি আর কেউ যেন বলতে না পারে তোমার হাজবেন্ড হাই স্কুল পাশ করেনি। এসব শুনে তৈল রাগ করে সেখান থেকে উঠে চলে যেতে থাকে, কিন্তু হোজেন তাকে থামানোর চেষ্টা করে। তৈল প্রচন্ড রেগেছিল, তাই সে বলে, তুমি আমার থেকে দূরে সরে যাও। আর তখন সেখানে হোজেনের বাবা মাও চলে আসে। হোজেন তার বাবা মাকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে ধরে ফেলে। আর তখন তৈল তাদের সবাইকে শান্ত হতে বলে আর কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে, আমি এই বিয়েটা করব না। কিন্তু হোজেনের বাবা মা জিজ্ঞেস করে, তুমি কেন বিয়ে করতে চাও না? তৈল জানায়, এত দায়িত্বহীন ছেলেকে আমি কিভাবে বিয়ে করব? সে যদি আমার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু হোজেনের বাবা মা বলে, হোজেন এমনটা কখনোই করবে না, সে তো তোমার জন্যই লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছিল। কিন্তু অন্যদিকে তৈলের বাবা মা বলতে থাকে, তোমার যদি মন না চাই তাহলে বিয়ে করার কোনো দরকার নেই। সবাই যার যার মতো তৈলকে পরামর্শ দিচ্ছিল। তখন তৈল চিৎকার করে বলে, তোমরা কেউ আমার কথা শুনছো না। এরপর তারা শান্ত হলে সে বলে, আমি ভয় পাচ্ছি হোজেন কখনো আমাকে আর আমার বাচ্চাকে ছেড়ে চলে যাবে কিনা এটা ভেবে। তখন তৈলের মা তাকে বলে, দেখো, তোমার বাবাকে বিয়ে করার আগে আমি নিজেও ভাবিনি যে এমন কিছু হবে। আর আমাদের সাথে এটা হয়েছে বলে তার মানে এই না যে একই জিনিস তোমার জীবনেও ঘটবে। আমরা সবাই আশা করি আমাদের হ্যাপি এন্ডিং হবে, কিন্তু কারো কারো জীবনের গল্পটা শুধুমাত্র আমাদের জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকে। তাই কি হতে পারে এটা ভেবে ভয় পেলে তুমি হয়তো জীবনের কোনো সম্পর্কে জড়াতে পারবে না। এগুলো শুনে তৈল কিছুক্ষণ চুপ করে চিন্তা করে আর সে হোজেনকে ডেকে তার কানে কানে কিছু একটা বলে। হোজেন তার কাছে মাপ চায় আর বলে সে এখন থেকে দায়িত্ববান হওয়ার চেষ্টা করবে। তাদের মধ্যে এসব কিছু ঠিক হয়ে গেছে বুঝতে পেরে সবাই মিলে বাড়ির দিকে ফিরতে শুরু করে। তৈলের আসল বাবাও তখন নিজের শহরে ফিরে যাচ্ছিল। তৈল তাকে পেছন থেকে ডেকে তার কাছে এসে বলে, তোমার কি আমার ব্যাপারে কিছুই জানতে ইচ্ছে করে না? তখন তার বাবা বলে, আমার মনে তোমার জন্য অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু আমি এখন সেই প্রশ্নগুলো করার অধিকার হারিয়ে ফেলেছি। এটা বলে সে তৈলের কাছে ক্ষমা চায় আর সেখান থেকে চলে যায়। এর কয়েক মাস পরে আমরা দেখতে পাই তৈল আর হোজেনের বিয়ে হচ্ছে। তারা দুজনেই অনেক খুশি ছিল। বিয়েতে সাধারণত মেয়েদের সাথে তাদের বাবারা আসে আর ছেলের কাছে পৌঁছে দেয়, কিন্তু এখানে ছিল বিষয়টা উল্টো। তৈলকে তার মা এগিয়ে দিচ্ছিল। তার মা বেশ নার্ভাস ছিল আর তৈলকে জিজ্ঞাসা করে, এটা কি উদ্ভট লাগবে না? এখানে তো তোমার সাথে তোমার বাবার যাওয়া উচিত। কিন্তু তৈল বলে, উদ্ভট লাগার কিছু নেই, শুধু জন্ম দিলেই হয় না। আমার জন্য বাবা মানে যে আমার পাশে থেকে তার সব দায়িত্ব পালন করেছে, আর আমার জীবনে সেটা হচ্ছে তুমি। এরপর দেখা যায় তৈল আর হোজেনের ধুমধাম করে বিয়ে হয় আর সেখানে থাকা সবাই অনেক আনন্দ উদযাপন করে। আর এভাবেই এই গল্পের একটা হ্যাপি এন্ডিং হয়। তবে আসলেই এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। তৈলের শেষ লাইনটা মনে আছে তো? শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হতে গেলে দায়িত্ব পালন করতে হয়। পৃথিবীর সেই সমস্ত বাবাদের আজকের গল্পটা উৎসর্গ করতে চাই, যারা প্রতিনিয়ত শত বাধার মধ্যেও তাদের দায়িত্বগুলো পালন করে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।